কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা সরকার পতন পর্যন্ত আন্দোলনের নেতৃত্ব দানের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু বাকের মজুমদার। আওয়ামী শাসনামলে ডিবি প্রধান হারুনুর রশিদের নির্মম নির্যাতনের কথা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন তিনি। সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে দেওয়া সেই স্ট্যাটাসটি ছিল, হারুনের যে ভাতের হোটেল চেনেন সেই হোটেলে হারুন খাচ্ছিল। ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে, নাহিদ ভাইকে, আসিফ ভাইকে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরি। আমাদেরকে বলছিল, আমি নেতা ছোট করি, নেতা বানাই না। দেখোস নাই নূররে কি করে ছেড়ে দিছি? নূর এখন রিমান্ডে কান্নাকাটি করে। সে যেভাবেই কথা বলুক না কেন, আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছিলাম। এক পর্যায়ে সে আমাকে বলে, তুই শিবির। আমি বলি, না, আমি শিবির না। সে আবারও একটু উচ্চ শব্দে বলে, তুই শিবির। আমি আবারও না বলি, ওর থেকে উচ্চ শব্দে। সে আসিফ ভাই, নাহিদ ভাইকে দেখিয়ে বলে, দেখ সে কিভাবে কথা বলে। ওর কথা বলার মাঝেই ওর থেকে উচ্চ শব্দে বলতে থাকি, আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল। আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান। আমি তার থেকে উচ্চবাচ্য করায় সে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে। আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। রুমে যাওয়ার ৩ থেকে ৪ মিনিট পর দুইজন লোক এসে দরজায় আসতে বলে। তাদের হাতে ছিল জমটুপি, যা কালো বড় টুপি, গলা পর্যন্ত ঢেকে যায়, এবং হাত করা। বুঝে গিয়েছিলাম হারুনের সঙ্গে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে। দরজায় আসার সঙ্গে সঙ্গে টুপিটি পরায়, তারপর হাত করা পরায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দুনিয়ার আলো কিছুই দেখা যায় না। ভয়ঙ্কর একটা পরিবেশ। ডান বামে ঘুরিয়ে হাঁটানো শুরু করলো। বারবার মনে হচ্ছিল ছাদের পাশে নিয়ে এই অবস্থায় ফেলে দেয় কিনা। আর জিজ্ঞেস করছিলাম নাহিদ ভাই, আসিফ ভাইকেও নিচ্ছে কিনা। তারা জানালেন তারা এ বিষয়ে জানে না, ওনাদের দায়িত্ব শুধু আমাকে নিয়ে যাওয়া। নাহিদ ভাই, আসিফ ভাই অনেক অসুস্থ ছিলেন, ওনাদের জন্য ভয় হচ্ছিল। যাই হোক, তারপর কোনো একটা রুমে নিয়ে গেল। একটা জিনিস বারবার মাথায় আসছিল যে আমাকে মেরে ফেলে কিনা। ফ্যাসিস্ট সরকারের কাছে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ ঘটনা ছিল। তারপর রুমে নিয়ে দেওয়ালের দিকে ঘুরিয়ে জমটুপি খুলে গামছা দিয়ে খুব শক্ত করে চোখ বাঁধল আর হাতগুলো বড় গামছা দিয়ে বেঁধে দিল। তারপর উল্টো ঘুরতে বলে, এক পায়ে দাঁড়াতে বলে। টানা ৭২ ঘন্টা না ঘুমানোর জন্য শরীরে ব্যালেন্স ছিল না। দাঁড়ানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হই। শেষে সোজা হয়েই দাঁড়াতে বলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ওদের কথায় বুঝতে পারছিলাম যে ওরা মোটামুটি আমাদের সব কিছুই জানে। আমাকে শুরুতেই বলে, তুই তো জুনের ৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিছস। তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ। তোরে এগুলো কে শিখাইছে? তোর তো বয়স বেশি না, ট্রেনিং পাইছস কই? উত্তরে আমি বলি, আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। সংগঠন শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম। সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়েছি। তারপর কিছুক্ষণ পেঁচায়, তারপর আবার বলে, তুই ফ্রন্ট লাইনে আসিস না কেন? আমি বলি, ব্যাক স্টেজে কাজ করতে পছন্দ করি। এভাবে অনেক প্রশ্ন উত্তর হয় ১৫ জুলাই নিয়ে। তারপর জিজ্ঞেস করে, তোর গুরুকে? উত্তর দেই, আমার কোনো গুরু নাই, শুধুমাত্র জাতীয় স্বার্থে সংগঠন করি, আর আন্দোলনও ঠিক একই কারণে করে যাচ্ছি। এই বিষয়েও আরও অনেক সাবস্টিটিউট প্রশ্ন উত্তর হয়। তারপর আবার বলে, তুই কি সরকারি চাকরি করবি? আমি বলি, করতেও পারি, তবে আমার রাজনীতি ও একাডেমি নিয়ে আগ্রহ আছে। সর্বশেষ বলে, সরকার তো কোটা নিয়ে সব দাবি দাওয়া মেনে নিয়েছে, তারপরেও এখন কিসের আন্দোলন? আমি চুপ থাকি। ওরা চিল্লাপাল্লা করে, ঝাড়াঝাড়ি করে, তখনও চুপ থাকি। একজন বলে ওঠে, ওরে ঝুলা। আমি তখনও চুপ থাকি। তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয়, নিয়ে হাত ওপরে ঝুলিয়ে বাঁধা হয়। আমি বলি, পিঠে মারলে মরে যাব।
বাম পায়ে একটু সমস্যা আছে, বাম পাটা ভেঙে যাবে। ওরা কিছু বলে না। এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে, আর আমি চিৎকার দিয়ে উঠি। আর ওরা বলে, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি? আমি বলি না। এরকমভাবেই চলতে থাকে। স্কুল লাইফে টিচারদের অনেক মার খেয়েছিলাম। স্যাররা বেদ ব্যবহার করতেন। মারার সময় নার্ভ সিস্টেম অটোমেটিক একটা প্রোটেক্টিভ ভূমিকায় চলে আসতো, অন্তত মেন্টাল প্রিপারেশন থাকতো। কিন্তু এখানে তো নাই। চোখ বন্ধ, হাত বাঁধা, যেন হুট করে লাঠির আঘাত লাগছে। খুব ভয়ঙ্কর লাগছিল এবং ব্যথা তুলনামূলক বেশিই পাচ্ছিলাম। আমি পানি চাই। বোতলের ছিপি করে 1 ছিপি পরিমাণ পানি দিয়েছিল। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। বেধড়ক মারার পর এক পর্যায়ে সামনে থেকে কেউ একজন বলে, ওরে রেস্ট দে। আমি বড় নিঃশ্বাস নিলাম। তারপর দ্বিতীয় দফায় মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। ওপরে হাত ঝুলানো হলেও পায়ের আঙুল ফ্লোরে লাগিয়ে একটুখানি ভর দেওয়া যাচ্ছিল। প্রথম দফা মারের পর আমাকে প্রায় 1 ঘন্টা বা তারও বেশি এভাবে ঝুলিয়ে রেখেছিল। আর আমি পানি চাইলে বোতলের মুখে করে পানি দিত। এভাবেই যাচ্ছিল। আর মনে মনে সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর ভাবছিলাম, নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের যেন কী অবস্থা। ওই সময়ে আমি তুলনামূলক ওনাদের থেকে একটু স্ট্রং ছিলাম। যাই হোক, এক পর্যায়ে আমি ওয়াশরুমে যেতে চাই। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমাকে আর ঝোলানো হয়নি। এবার একটা চেয়ারে বসতে দেয়। হাত চোখ বাঁধা অবস্থায় পড়ে থাকি আর সেকেন্ড রাউন্ডের অপেক্ষা করি। সেকেন্ড রাউন্ড কখন শুরু হবে জিজ্ঞাসা করলে সামনে থাকা ব্যক্তি বলেন তিনি জানেন না, তার স্যার উপস্থিত নাই। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আবার দুজন এসে হাত খুলে দেয়, কিন্তু চোখ বাঁধা অবস্থায় থাকে। হাঁটতে গিয়ে দেখি হাঁটা যাচ্ছে না। এক পর্যায়ে ওদের 2 কাঁধের ওপর আমার 2 হাতের ভর দিয়ে অনেক কষ্টে আমাকে যে রুমে রাখা হতো সেই রুমে নিয়ে যাওয়া হয়। আমার রুমে যারা ছিলেন তাদের একজন বলছিলেন, সুস্থ একটা মানুষকে নিয়ে দেখো কি করে দিছে, এদেরকে আল্লাহ মাফ করবে না। সাবরিনা জলিল, সবার কথা।